নিজেদের কলেজে একটা প্রোগ্রাম রয়েছে, তারা সবাই মিলে ওটা নিয়ে আলোচনা করছিল। কি রে, তোরা কি কিছু ঠিক করেছিস? কে কি করবি, কে কি পরবি? হ্যাঁ, ঠিক করেছি। আমি আলিসা ঠিক করেছি শাড়ি পরাটাই বেটার হবে। অবভিয়াসলি শাড়িতেই নারী, তাই শাড়ি পরবো আমরা সবাই। তোকেও কিন্তু পরতে হবে। শাড়ি পরতে হবে। ব্যাপারটা কেমন এলোমেলো হয়ে যাবে না? মানে এত সুন্দর একটা প্রোগ্রাম, এই শাড়ি ম্যানেজ করা সম্ভব হবে না আমার পক্ষে। কোনো কথাই আমি মানবো না। বলেছি যখন শাড়ি পরতে হবে মানে পরতে হবে। ঠিক আছে, দেখি চেষ্টা করে কি করতে পারি। আর লিসা বলেছে ও নাকি ডান্স করবে। কি বললি? লিসা ডান্স করবে? কি রে পেতনি, তুই আবার নাচ শিখলি হবে? আইতে, আমাকে নিয়ে আজে বাজে কথা বলবি না, নাহলে কিন্তু আমি স্যারের কাছে নালিশ করব। কি বললি? স্যারের কাছে নালিশ করবে? যা কর না। কে ভয় পায় ওই ধলা খরগোশকে? আরে তোরা দুটা কি শুরু করেছিস? চুপ কর তো। চুপ কি করে থাকবো? দেখছিস না তোর ভাইয়ের নাম করে পেতনিটা আমাকে ভয় দেখাচ্ছে। আমি কাউকে ভয় পাই না, বরং তোর ভাইয়া আমাকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। এটা তো পুরো কলেজ জানে যে কে কাকে দেখে ভয় পায় আর কে কাকে দেখে কাঁপাকাঁপি শুরু করে দেয়। ওই ধলা খরগোশের থেকে আমি কোনো অংশে কম না। কোনো মেয়ে তো ওনাকে জীবনেও পছন্দ করবে না। আরে ওই দলাই দলের সমান বয়সে তো আমার 2-3টা বাচ্চা হয়ে যাবে, আর উচ্চতা তো আমার সমানই হবে। তা আপনার উচ্চতা কত ম্যাডাম? কত আবার? 5 ফুট 3 ইঞ্চি। 1 মিনিট, কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। আপনি কখন এসেছেন? ও মা, এভাবে কথা কেন বলছেন? আমি তো আপনাকে দেখে ভয় পেয়ে গেছি। আমার সমান বয়স হলে আপনার 2-3টা বাচ্চাও হয়ে যেত। আর কি যেন বলছিলেন আপনি? আমি আপনার সমান, তাই না? শুধু আমার মুখ পর্যন্ত দেখতে গেলে আপনাকে কষ্ট করে উপরের দিকে তাকাতে হবে। এনিওয়েজ জিমিনা, আমি গাড়িতে ওয়েট করছি, তুই তাড়াতাড়ি আয়। এই যে তোরা কেন চুপ করে বসে আছিস? কেন বলিসনি যে স্যার আমার পেছনে দাঁড়িয়ে আছে? তোকে তো কতবার থামানোর চেষ্টা করেছি, ইশারাটাও করলাম, তুই তো মুখ বন্ধ করে বকবক করছিস। আচ্ছা আমি যাচ্ছি, ভাইয়া ডাকছে, এখন আসি, বাই। উফ, আমি তো পাগল হয়ে যাব। আমি আর নিতে পারছি না। এখন না জানি আমাকে কি শাস্তি দেয়। হে উপরওয়ালা, আমাকে বাঁচিও এই ধলা খরগোশের হাত থেকে। তে বাড়িতে ফিরে যায়। রাত্রিবেলা তে গিফটগুলা আনবক্স করছিল যে কে তাকে কি গিফট করেছে। এইবারের গিফটগুলা অনেক সুন্দর হয়েছে। লিসা তো আমাকে একটা গড়ি গিফট করেছে, গড়িটা অনেক সুন্দর। আর জিমিনা গলার একটা নেকলেস। ওয়াও, থ্যাংক ইউ মাই বেস্টি। কি জিমিনা দেখছি আমাকে আরেকটা গিফট করেছে। ওয়াও, মাই ফেভারিট পারফিউম। এটার দাম তো অনেক, টাকা না থাকার কারণে কিনতে পারিনি। আমি পরের দিন গিয়েছিলাম কিন্তু সেখানে আর পাইনি। যাক, জিমিনা আমাকে গিফট করেছে। এই না হলে আমার বেস্টির মনটা বুঝতে পেরেছে। কালকে গিয়ে আমি সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আসবো। হঠাৎ করেই তিন নজর পড়ে একটা লাল রঙের বক্সের উপর, যাতে লেখা আছে জিয়ন জাংকুক। কি ব্যাপার, স্যার আমাকে গিফট করেছে? তা উনি আমাকে কি গিফট করলো? ওয়াও, এখানে তো দেখছি একটা নীল কালারের সিল্ক শাড়ি রয়েছে। সত্যি স্যারের পছন্দ আছে বলতে হবে, শাড়িটা অনেক সুন্দর। এই ধলা খরগোশের চয়েস যে এতটা ভালো কে জানতো। যাই হোক, কিছু তো একটা ভালো করেছে আমার জন্য। অন্যদিকে জাংকুক তার রুমে পায়চারি করছিল, তার উপর তার রাগ হচ্ছে। ওই মেয়ের এত বড় সাহস যে আমাকে বলছে আমাকে নাকি কোনো মেয়ে পছন্দ করবে না। মিস্তে, আমি আপনাকে ছাড়বো না। আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না, তাই না? জাস্ট ওয়েট অ্যান্ড সি। 1 সপ্তাহ পর আজকে পুরো কলেজটা সুন্দর করে সাজানো হয়েছে। আজকে তাদের একটা পারফরমেন্স আছে, একটা প্রোগ্রাম রয়েছে কলেজের। সবাই খুব সুন্দর করে সাজুগুজু করে এসেছে। তে একটা সাদা রঙের শাড়ি পরেছে, শাড়ির পাড়টা গোল্ডেন কালারের ঝুমকো পরেছে, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো কোমর পর্যন্ত ছেড়ে রেখেছে। দেখতে অসম্ভব সুন্দর লাগছে তাকে। কি রে, এই পরীটা কে? সাদা রঙের পরীটা কোথা থেকে আসলো আমাদের কলেজে? হয়েছে, আর ঢং করতে হবে না। সুন্দর করলে বললেই তো পারিস যে তোর থেকে আমাকে বেশি ভালো লাগছে। মোটেও না, আমাকে বেশি সুন্দর লাগছে। তুই তো একটা শাকচুন্নি। এই জিমিনা, তুই লিসার মতো বকবক করবি না, ও তো পেতনি। তুই আমার বেস্টি, আমি তোকে কিছু বলতে চাচ্ছি না, তাহলে কিন্তু তোকে আমাকে কিছু বলতে পারবি না, কারণ আমাকে অনেক সুন্দর লাগছে। বুঝতে পেরেছিস? তারা সবাই কথা বলছিল। অন্যদিকে জাংকুকের 2 চোখ যেন দেখে খুঁজে যাচ্ছে। জাংকুকের নজর পড়ে গেটের দিকে, দেখে তে দাঁড়িয়ে জিমিনার সাথে কথা বলছে। জাংকুক তো মুগ্ধ নয়নে তেকে দেখছে। কি অসম্ভব সুন্দরটাই না লাগছে তেকে। এমন সুন্দর যে কোনো মেয়েকে লাগতে পারে সেটা জাংকুক তেকে না দেখলে বুঝতে পারতো না।
অবশ্য আমাদের গল্পের নায়কও কোনো অংশে কম না। জাঙ্কুক আজকে সাদা কালারের একটা শার্ট পরেছে, সাথে কালো কালারের একটা প্যান্ট, চুলগুলা স্পাইক করেছে, দেখতে অসম্ভব হ্যান্ডসাম লাগছে। জাঙ্কুক আর বেশিক্ষণ তাকালো না, নিজের কাজে মন দিয়েছে, কারণ প্রধান শিক্ষক সব কাজের দায়িত্ব জাঙ্কুকের কাঁধে দিয়েছে। হাইতে, কেমন আছো তুমি? আজকে তো দেখছি তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। হ্যাঁ, আমি ভালো আছি ব্রাইট, আর থ্যাংক ইউ। জিমিনা, চল তো, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আচ্ছা ব্রাইট, তুমি থাকো, তোমার সাথে পরে কথা হবে। আমাকে ইগনোর করে চলে গেলে তে, দেখা যাক তুমি কতক্ষণ আমাকে ইগনোর করতে পারো। কিছুক্ষণ পর কলেজের প্রোগ্রামটা শুরু হয়ে যায়। সবকিছু ঠিকঠাকই চলছিল, সবাই পারফরমেন্স করে নিয়েছে। জাঙ্কুক ব্যাক স্টেজে দাঁড়িয়েছিল। হঠাৎ করে জিমিনা তার কাছে কান্না করতে করতে যায়। ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে। আরে জিমিনা, কি হয়েছে? তোর চোখে পানি? এনিথিং রং? হ্যাঁ ভাইয়া, অনেক বড় বিপদ হয়ে গেছে। আমি তেকে কোথাও খুঁজে পাচ্ছি না। সারা কলেজ তন্ন তন্ন করে খুঁজে পেরেছি, কিন্তু তেকে আমি কোথাও দেখতে পারছি না। হোয়াট? কি বলছিস কি? একটা মানুষ এভাবে কি করে উধাও হয়ে যেতে পারে? আমি জানি না ভাইয়া, আমি কিছুই বুঝতে পারছি না। লিসা যখন পারফরমেন্স করছিল তখন আমরা দুজনেই দেখছিলাম, কিন্তু যখন পেছনে ফিরে তাকাই তখন তে আমার পাশে আর ছিল না। এটা কি করে হতে পারে? একজন মানুষ কি করে তোর সাইড থেকে উধাও হয়ে যায়? আমি জানি না ভাইয়া, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে তে কোথায় চলে গেল। জিমিনা, কি হয়েছে? শুনলাম তেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। হ্যাঁ লিসা, তেকে আমি কোথাও খুঁজে পাইনি, সারা কলেজ খুঁজে ফেলেছি। এক মিনিট, আমি যখন পারফরমেন্স করতে যাব তখন আমি তেকে ব্রাইডের সাথে কথা বলতে দেখেছিলাম। ব্রাইডের হাতে একটা জুস ছিল যেটা তেকে অফার করে। তারপর আমি পারফরমেন্স করতে চলে যাই। কি হয়েছিল আর জানি না। আমার মনে হয় ব্রাইড কিছু করেছে তের সাথে। ও মাই গড, ব্রাইড আবার তা প্ল্যান করেছে। আচ্ছা জিমিনা, তুই কি তের বাড়িতে খোঁজ নিয়েছিলি সে বাড়িতে গেছে কিনা? হ্যাঁ ভাইয়া, আমি সব চেষ্টা করেছি, কিন্তু তে কোথাও নেই। সে তার বাড়িতেও যায়নি। ব্রাইড মনে হয় তের সাথে কিছু করেছে। তের নিখোঁজ হওয়ার পেছনে ব্রাইডেরই হাত আছে, আই এম শিওর। সেটা তো আমিও বুঝতে পারছি জিমিনা। আমি আগেই বারণ করেছিলাম যে ব্রাইড ছেলেটাকে আমার একদম সুবিধাজনক মনে হচ্ছে না, কিন্তু তারপরেও তোর ওই বোকা ফ্রেন্ড তাকে বিশ্বাস করেছে। যাই হোক, সবাই আলাদা আলাদা থেকে খুঁজতে বের হও। এক একটা মিনিট আমাদের কাছে অনেক মূল্যবান, তাই কোনো টাইম ওয়েস্ট করা যাবে না। তারপর তারা সবাই আলাদাভাবে তেকে খুঁজতে শুরু করে। জাঙ্কুক শহরের প্রত্যেকটা পার্ক দেখছে, কিন্তু তে কোথাও নেই। লিসা আর জিমিনা তাদের বাড়ির আশেপাশে এলাকাগুলো দেখছিল, কিন্তু তারপরেও কেউ তেকে এখনো খুঁজে পায়নি। জাঙ্কুকের দুইটা চোখ তেকে পাগলের মতো খুঁজে যাচ্ছে, কিন্তু তেই দেখা কোথাও মিলছে না। অন্যদিকে তেকে একটা অন্ধকার রুমে আটকে রাখা হয়েছে। এতক্ষণ তার সেন্স ছিল না, আস্তে আস্তে তে জ্ঞান ফিরছে। তার এত বড় সাহস যে আমাকে তুলে নিয়ে এসেছে, ছাড়ো বলছে আমাকে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বিতু কোথাকার, পেছন থেকে এসে আমাকে কিডন্যাপ করছো? নিজের চেহারা দেখানোর ক্ষমতা নেই। হঠাৎ করে কারো আসার শব্দ শুনে সামনে তাকিয়ে দেখে তার সামনে ব্রাইট দাঁড়িয়ে আছে। ব্রাইট, তুমি তুমি আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছো? ইয়েস ডার্লিং, আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। কি করব বলো? তোমাকে এই সাজে দেখার পর আমার মাথা কাজ করছিল না, তাই তো আমি তোমাকে তুলে নিয়ে এসেছি। ছি ব্রাইট, ছি। আমি ভেবেছিলাম তুমি নিজেকে শুধরে নিয়েছো, নিজের ভুলটা বুঝতে পেরে আমার কাছে মাপ চেয়েছো, কিন্তু তোমার এই ভালো মানুষের চেহারা পেছনে এত খারাপ একটা চরিত্র। যত যাই বলো না কেন, তোমাকে এত সহজ আমি ছেড়ে দিচ্ছি না। মাথা তো আমার তখনই নষ্ট হয়ে গিয়েছিল যখন ওই প্রফেসর আমাকে থাপ্পড় মেরেছে সবার সামনে। কি ভেবেছিলে আমি তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিব? তোমার কাছে আমি মাপ চাইবো? কখনো না। আরে শয়তান, তোর মনে মনে যদি এই ছিল তাহলে আমার সামনে কেন নাটক করলি? কেন গিয়ে আমার বাড়ি বয়ে আমার কাছে মাপ চেয়েছিলি? কেন? তুমি অনেক বোকাতে, জানো তুমি সেটা? ওই দিন যদি আমি নাটক না করতাম তাহলে আজকে আমার দেওয়া জুসটা তুমি খেতে না। ওই জুসের মাঝে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। শয়তানের বাচ্চা, তোকে তো আমি ছাড়বো না। একবার আমি এখান থেকে ছাড়া পাই তাহলে সরি জান, বাট তোমার ইচ্ছাটা পূরণ হবে না, কারণ তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। এখন তো পুরো কলেজটাই খালি, আর তোমার বন্ধুরা তোমাকে খুঁজতে গেছে। এই রুমটা হচ্ছে কলেজের স্টোর রুম, এখানে কেউ আসবে না, এটা আমি লক করে দিয়েছিলাম। শয়তান, বাদর, ইতর, ছোট লোক, তুই আমাকে নিয়ে এসেছিস। আল্লাহ তোর উপর গজব ফেলবে।
এত কিছু থাকতে তুই আমাকে কলেজের স্টোররুমে কেন নিয়ে এসেছিস? এখানে কত টিকটিকি কত আসল আছে তুই জানিস? আমার শরীরের উপর যদি একটা এসে পড়ে তখন? আমি ব্রাইট তোমার সামনে বসে আছি, আমাকে দেখে তোমার ভয় হচ্ছে না? তুমি জানতে চাইলে না যে এত কিছু থাকার পর আমি তোমাকে কলেজের স্টোররুমে কেন নিয়ে এসেছি? কেন আবার? তোর তো ক্ষমতা নেই আমাকে কিডন্যাপ করে ভালো জায়গায় রাখার জন্য। শালা গরিব কোথাকার, টাকা পয়সা নেই আবার আমাকে কিডন্যাপ করতে চলে এসেছে। তোমার জন্য এই কলেজে আমার সম্মান নষ্ট হয়েছে, তাই আজকে এই কলেজের মাঝে আমি তোমার সম্মান নষ্ট করবো তে। আর তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। দেখ ব্রাইট, আমার কাছে আসার চেষ্টাও করবি না, আর ছোঁয়া তো অনেক দূরে। বলে নাও সুইটহার্ট, মুখে যত বকবক করে নাও। অন্যদিকে জাঙ্কুক আর জিমিনা লিসা তের কোনো খোঁজ পায়নি। স্যার, এখনো কিন্তু আমরা তেকে খুঁজে পাচ্ছি না। কিন্তু আমার একটা কথা মনে পড়ছে। কি কথা? বলো, তাড়াতাড়ি বলো। স্যার, কলেজের সব রুমই চেক করেছি, কিন্তু কলেজের পেছনের স্টোর রুমটা এখনো দেখা হয়নি। সব জায়গা তো প্রায় দেখা হয়ে গেল। জাঙ্কুক আর এক সেকেন্ডও সময় নষ্ট করেনি, সে আবার কলেজে ফিরতে থাকে। শয়তানের বাচ্চা, একবার তুই আমার হাত পাটা খুলে দে, তোর এমন অবস্থা করব যে জীবনে ভুলতে পারবি না যে তুই আমার সাথে এই তের সাথে পাঙ্গা নিয়েছিলি, তাই বুঝি? আচ্ছা দাঁড়াও, খুলে দিচ্ছি, কিন্তু তার আগে তোমাকে এই ইনজেকশনটা দিতে হবে। ইনজেকশন মানে? তুই আমাকে কিসে ইনজেকশন পুশ করবি? এই ইনজেকশনটা পুশ করার সাথে সাথে তুমি নিস্তেজ হয়ে পড়বে, তোমার শরীরের কোনো শক্তি কাজ করবে না। দেখ ব্রাইট, তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। আমার কাছে আসার চেষ্টা করলে তোকে কিন্তু আমি বলতে থাকো সুইটহার্ট, কিচ্ছু করতে পারবে না। ব্রাইট ইনজেকশনটা তের শরীরে পুশ করে দেয় এবং তার হাত পা খুলে দেয়। তে উঠে দাঁড়িয়ে ব্রাইটকে একটা চড় মারে, কিন্তু তারপর নিজের হাত পায়ে আর শক্তি পাচ্ছিল না, জায়গা থেকে নড়তে পারছিল না। এ কি, আমার মাথাটা কেমন ভারবার লাগছে, দাঁড়িয়ে থাকতেও পারছি না আমি, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। এই তো ওষুধটা কাজ করতে শুরু করে দিয়েছে। তে আটকানোর অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। তে দুটো হাত যেন অবশ্যই এসেছে। ব্রাইট এক টানে তে শাড়িটা খুলে ফ্লোরে ফেলে দেয়। আমি চাইলে তোমাকে ঘুম পাড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমি চাই তুমি নিজের সর্বনাশ নিজে দেখো। আহারে বেচারি, কতটা অসহায় তুমি। আমার তো তোমাকে দেখে খুব কান্না পাচ্ছে। তে, কেউ আছো? প্লিজ হেল্প মি। এখানে তোমাকে বাঁচাতে কেউ আসবে না জান, কেউ না। ব্রাইট শয়তানি হাসি দিয়ে তে শাড়িটা খুলে ফ্লোরে ফেলে দিয়েছে। এক পা করে তের দিকে এগোচ্ছে। তে তো বসে কান্না করছে, তার কিছু করার নেই, কিছু করতে পারছে না। ব্রাইট কারোর পায়ের আওয়াজ শুনে থেমে যায়। হাতে একটা লাঠি নিয়ে যেই না দরজাটা খুলতে যাবে, অমনি কেউ একজন দরজা ভেঙে ভিতরে চলে আসে। জাঙ্কুক এসেছে, তার দুটো চোখ লাল টকটকা হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি দুনিয়ার সবকিছু উলটপালট করে দিবে। শালা জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস যে তুই ওর গায়ে হাত দিয়েছিস? আজকে তো তুই শেষ, নিজের মৃত্যুকে তুই দাওয়াত দিয়ে নিয়ে এসেছিস। ও মিস্টার প্রফেসর, ভালোই হয়েছে আপনি এসেছেন। আসলে কি বলেন তো, আমার কাজটা আরো ইজি করে দিয়েছেন। এই ইনজেকশনটা এখন আপনাকে পুশ করব, তারপর শুরু করব আসল নাটক। স্যার, আপনি এটা কি করলেন? নেশার ঘরে আপনার প্রিয় ছাত্রীকে, ছি ছি, এটা আপনি ঠিক করেননি। আর টেকে ভয় দেখিয়ে বলবো যেন সবকিছুর জন্য আপনাকে দায়ী করে। বেচারি অসহায় তে, কিচ্ছু করতে পারবেন না আপনারা। কি বললি তুই? নাটক করবি? আমাকে ফাঁসাবি? তুই নাটক করার জন্য বেঁচে থাকলে তারপর না করবি? আর মেয়েরা দুর্বল না, এই মেয়ে হলো মায়ের জাতি। এই মেয়ে জাতি যদি সাহসী না হতো তাহলে আজকে তুই এখানে দাঁড়িয়ে থাকতি না, আমি এই পৃথিবীর আলো দেখতে পারতাম না। এই মেয়ে জাতির উপর কুনজর দিয়েছিস তুই, তোর চোখ আমি তুলে নিব। জাঙ্কুক হিংস্র প্রাণীর মতো ব্রাইডের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে ইচ্ছে মতো মারছিল। একজন মেয়ে সম্মান নিয়ে সে টানাটানি করছিল, তাকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে সারা দেহ। আজকে তোকে আমি শেষ করেই দিব। এরপর যদি তুই বেঁচেও থাকিস তাহলে মেয়েদের দিকে তাকালে দুইবার ভাববি, তোর চোখ আমি উপড়ে ফেলবো। স্যার প্লিজ এবার ছেড়ে দিন, পুরো রক্তাক্ত করে ফেলেছেন। বেঁচে গেলেও মনে হয় না যে বেঁচে থাকবে, কোমায় চলে যাবে। একটু তের কথা চিন্তা করেন স্যার, এভাবে মারামারি করলে তাহলে কিন্তু আপনাকে জেল খাটতে হবে। লিসার কথা শুনে জাঙ্কুকের হোশ আসে। সে ব্রাইটকে ছেড়ে দেয় এবং তে শাড়িটা তুলে তার গায়ে জড়িয়ে দেয়। তে, তুমি ঠিক আছো? স্যার, আপনি এসেছেন, আপনি না আসলে হয়তো আমাকে। তে কি অবস্থায় দেখে জাঙ্কুকের আরো রাগ উঠে যায়। সে ব্রাইটকে আবার মারতে যাবে, কিন্তু তে তাকে বাধা দিয়েছে। সে আর ঝামেলা করতে চাচ্ছিল না। তেকে কোলে নিয়ে ওখান থেকে চলে আসে। কিছুক্ষণের মাঝে জাঙ্কুক তেকে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে যায়। কলিং বেল দেওয়ার পর তের মা এসে দরজা খোলে। তে কি অবস্থায় দেখে, এ কি হয়েছে আমার মেয়ের?
তে এই কি অবস্থা তোর? আন্টি প্লিজ কান্না করবেন না, তে একদম ঠিক আছে। ওর রুমটা কোথায় আমাকে বলেন, আমি তাকে শুয়ে দিয়ে সবটা বলছি। জাঙ্কুক তেকে তার রুমে নিয়ে যায়, তাকে শুয়ে দেয় এবং তারপর সবাইকে সবকিছু খুলে বলে। ওই জানোয়ারের এত বড় সাহস যে ও আমার মেয়ের গায়ে হাত দিয়েছে। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই, ওকে আমি নিজের হাতে মেরে ফেলবো। আঙ্কেল প্লিজ শান্ত হন, আমি ওকে ইচ্ছা মতো মেরেছি, মনে হয় না আর এই জীবনে দাঁড়িয়ে থাকতে পারবে। তোমাকে আমি কি বলবো বাবা, আমি বুঝতে পারছি না। তুমি বারবার আমাদেরকে সাহায্য করছো, আজকে আবারও তোমার জন্য আমার মেয়েটা প্রাণে বেঁচে গেছে। আমার মেয়ের সম্মান বাঁচিয়েছো তুমি। না আঙ্কেল, এভাবে বলবেন না, আমি তো আপনার ছেলের মতো, আমাকে না হয় আপনি আপনার ছেলেই ভাববেন। আচ্ছা আঙ্কেল আন্টি, আজকে তাহলে আমি আসি, আমার একটা কাজ আছে। আর আন্টি আপনি তের সাথেই থাকেন, ওর যখন সেন্স ফিরবে আপনাকে প্রয়োজন হতে পারে, তাই ওর পাশ থেকে যাবেন না কোথাও। জাঙ্কুক তার বাড়িতে ফিরে যায়। পরের দিন সকালে তের জ্ঞান আসে, চোখ খুলতে পেয়ে তে তার মাকে দেখতে পেয়েছে। সে আর নিজেকে সামলাতে পারেনি, তার মাকে জড়িয়ে ধরে। তে মা, তুই ঠিক আছিস তো? আর যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো? জাঙ্কুক বাবা সঠিক সময়ে না পৌঁছালে তাহলে তো ওই শয়তানটা তোর জীবনটাই নষ্ট করে দিত। কিছুক্ষণ আগে লিসা ফোন করে জানিয়েছে ছেলেটা একটুর জন্য প্রাণে বেঁচে গেছে, কিন্তু ভালোভাবে চিকিৎসা করলে কয়েক বছর নাকি লাগবে ওর সুস্থ হতে। ওর মতো শয়তানদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। ঠাকমা, এসব বাদ দাও, এসব নিয়ে আর আমি চিন্তা করতে চাই না, কারোর মৃত্যু কামনা করতে নেই। তুই এখনো ওই ছেলের ভালো চাস? আমি কারোর মৃত্যুর জন্য দায়ী হতে চাই না মা। আচ্ছা এসব বাদ দাও, বাইরে কিসের তো আওয়াজ হচ্ছে? আমাদের কিছু আত্মীয় আসছে, তার জন্যই। আত্মীয়? হঠাৎ করে কি আসছে মা? আমাদের কি ভুল বুঝিস না মা, তোর বাবা তোকে এই অবস্থায় দেখার পর আর কোনো রিস্ক নিতে চাইনি। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি ওকে বোঝাতে পারিনি। তোর বাবা এতটাই ভয় পেয়ে গেছে যে ও তোর বিয়ে ঠিক করে ফেলেছে। আজকে তোর গায়ে হলুদ, তুই তো এখন মোটামুটি সুস্থ আছিস, তাড়াতাড়ি রেডি হয়ে নে। কি আবল তাবল বকছো মা, তোমার মাথা ঠিক আছে? আমার বিয়ে? আমার বয়স তো মাত্র 17 বছর, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি, এর মাঝে আমাকে বিয়ে দিয়ে দিবে? এত বড় সিদ্ধান্ত বাবা আমাকে না জানিয়ে কি করে নিতে পারলো? আমি যা সিদ্ধান্ত নিয়েছি তোমার ভালোর জন্য নিয়েছি তে, আর বয়স নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি তোমার বার্থ সার্টিফিকেট বানিয়ে নিয়েছি, যেটাই তোমার অলরেডি 18 বছর বয়স হয়ে গেছে। প্লিজ বাবা, আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি যাকে বিয়ে করবো তাকে তো আমি চিনি না, তার সম্পর্কে আমি কিচ্ছু জানি না, তার সাথে আমি কিভাবে সুখী থাকবো বলো? আমার ছেলে পছন্দ হয়েছে, তাই তোমারও হবে। আমি কি নিজের মেয়ের খারাপ চাইবো বলো? না বাবা, আমি সেই কথা বলছি না, কিন্তু আমি এখনই বিয়ে করতে চাই না। বলছিলাম যে হোক, বিয়েটা কি কয়েক মাস পরে করালে ভালো হতো না? আমাদের একটা মাত্র মেয়ে আয়ু, আর আমার মেয়ের কেউ ক্ষতি করবে আমি বসে বসে দেখবো? কখনো না। আমি যাকে তের জন্য বেছে নিয়েছি সে কখনো থেকে কষ্ট দিবে না, আমার মেয়েকে সবসময় আগলে রাখবে। তাই তাড়াতাড়ি তেকে রেডি করে নিচে নিয়ে আসো, আমার কথাই শেষ কথা। আয়ু তেকে রেডি করে নিচে নিয়ে আসে। কিছুক্ষণ পর তে গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। দেখতে দেখতে তে গায়ে হলুদটা হয়ে গেছে। তে এখনো কান্না করে যাচ্ছে, নিজের রুমে কান্না করছিল বসে বসে। এটা আমার সাথে কি হয়ে গেল? এক রাতের মাঝে আমার পুরো জীবনটা বদলে গেছে। জিমিনা কোথায় আছে? আজকে সারাটা দিন আমাকে একটা ফোনও দেয়নি। দেখি তাকে ফোন করে এই বিয়েটা ভাঙার তার কাছে কোনো প্ল্যান আছে কিনা। হ্যালো তে, কেমন আছিস তুই? আর তোর গলাটা এমন লাগছে কেন? সর্বনাশ হয়ে গেছে জিমিনা, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আজকে আমার গায়ে হলুদও হয়ে গেছে। হোয়াট? এসব তুই কি বলছিস? তোর বিয়ে মানে? এটা কি করে সম্ভব? এক রাতের মাঝে তোর বিয়ে, আমার গায়ে হলুদও হয়ে গেছে? আমি সত্যি বলছি, এখন তুই আমাকে কিছু একটা আইডিয়া দে, এই বিয়েটা আমি কি করে ভাঙতে পারবো? আমার কাছে তো তেমন একটা কোনো আইডিয়া নেই, বাট তুই এক কাজ কর, তুই বাসা থেকে পালিয়ে আমাদের কাছে চলে আয়। কি বলছিস? আমি বাড়ি থেকে পালিয়ে যাবো? বাবা মার মান সম্মান নষ্ট করে দিব? না না, এটা আমি করতে পারবো না, আমি বাবাকে কষ্ট দিতে পারবো না। তাহলে কি করবি? আঙ্কেল যেহেতু তোর বিয়ে ঠিক করে ফেলেছে, বাড়ি থেকে পালিয়েও আসবি না, তাহলে তুই বিয়েটা তোকে করতেই হবে তে। আমি কিচ্ছু ভাবতে পারছি না জিমিনা, কিচ্ছু না। যত যাই কিছু হয়ে যাক না কেন, আমি বাবাকে কষ্ট দিতে পারবো না, তাই ঠিক করেছি আমি বিয়েটাই করে নিব। আমার কপালে যা আছে দেখা যাবে, তারপরেও আমি আমার বাবা মার চোখে পানি আসতে দিব না, বা তাদের সম্মান নষ্ট হতে আমি দিব না। তে ফোনটা রেখে দেয়, মন খারাপ করে বসেছিল, তখনই তার মা তার কাছে আসে। তে, তোর মনটা ভীষণ খারাপ তাই না? আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বল? আমি তোর বাবাকে অনেক বুঝিয়েছি, সে আমার কথা বুঝতেই চাচ্ছে না। থাক মা, তোমার আর বাবাকে বলতে হবে না, আমি এই বিয়েটা করব। আমি জানি মা, আমাকে কি বলবি? তুই মন থেকে রাজি না। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়।
এখন হা করতো, সকাল থেকে কিচ্ছু মুখে তুলিসনি তুই। আমি খাবো না মা, আমার খেতে ভালো লাগছে না। ভালো লাগছে বললে তো হবে না, হা কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। পুরো খাবারটা তোকে শেষ করতে হবে। আয়ু তার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। তের মাথায় হাত বোলাচ্ছিল বসে বসে। আমি জানি তে, তোর মনে এখন অনেক কষ্ট হচ্ছে, কিন্তু দেখিস তোর স্বামী তোকে অনেক ভালোবাসবে, তোকে সব বিপদ থেকে রক্ষা করবে। পরের দিন সকালে তেদের বাড়িতে হইচই শুরু হয়ে যায়। সবাই তো মহা খুশি, শুধুমাত্র তে ছাড়া। তেকে পার্লার থেকে লোক এসে সাজিয়ে দিয়েছে। তেকে তো পুরো রাজকন্যার মতো লাগছে। তে আজকে একটা লাল রঙের লেহেঙ্গা পরেছে, 2 হাতে বালা, আর সাথে লাল রঙের চুড়ি পরেছে। গা ভর্তি স্বর্ণের গহনা পরেছে, আর চুলগুলো খোপা করেছে, খোপার মাঝে গোলাপ ফুল। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। চোখে গাঢ় করে কাজল দিয়েছে। আজকে যেন তেকে হুড়পড়িদের মতো লাগছে। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে আজকে অনেক সুন্দর লাগছে। দেখিস মা, তুই জীবনে অনেক সুখী হবি। তোর বাবার উপর একটু ভরসা কর। সবাই জামাই এসেছে বলে চিৎকার করছিল। এটা শুনে তোর ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। যে হোক নিচে চলে যায় জামাইকে বরণ করার জন্য। জানিস তে, কালকে যখন আঙ্কেল আমাদের বাসায় গিয়ে দাওয়াত দিয়ে এসেছিল, আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে আমাদের তোর বিয়ে হচ্ছে। তোর বিয়েটা যেভাবে হয়ে যাবে আমরা কেউ ভাবতে পারিনি। সবই আমার কপাল, যা হচ্ছে আমি ছেড়ে দিয়েছি ভাগ্যের উপর। আচ্ছা, জীবন আসেনি? না, আসতে পারিনি, অনেকবার বলেছি, কিন্তু কিছুতে আসেনি। আচ্ছা তে, তোর হাজবেন্ডের নাম কি রে? আমি জানি না, বাবা হঠাৎ করে বিয়েটা ঠিক করে ফেলেছে। কালকে ঘর ভর্তি মেহমান দেখে মাকে যখন জিজ্ঞাসা করলাম, তখন বলল আজকে নাকি আমার বিয়ে। আমার জীবনটা এক রাতেই পাল্টে গেছে রে। তুই চিন্তা করিস না তে, আঙ্কেল যা করছেন হয়তো তোর ভালোর জন্যই করছে, তাই আর মন খারাপ করিস না। তাদের কথার মাঝখানে যে হোক 2 জন মানুষকে নিয়ে তের রুমে আসে। তে মা, দেখো আমি কাদেরকে নিয়ে এসেছি। ওরা হচ্ছে তোমার শ্বশুর আর শাশুড়ি। কই দেখি, আমার ছেলে বউটাকে দেখি। মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। আপনার মেয়ে তো ভারী মিষ্টি। আমার অনেক দিনের শখ ছিল যে তোমার মতো পিচ্চি আর মিষ্টি একটা মেয়েকে আমার ছেলে বউ বানাবো। আমি আর তোমার বাবা ছোটবেলার বন্ধু, আমরা একসাথে চাকরি করতাম, কিন্তু তোমার বাবার পোস্টিং হওয়ার কারণে সে ঢাকায় চলে এসেছে। আর এর মাঝে আমার ফোনটাও চুরি নিয়ে গিয়েছিল, যার কারণে ওর সাথে একদমই যোগাযোগ করতে পারিনি। কিন্তু এখন যতদিন বেঁচে থাকবো ততদিনই যোগাযোগ থাকবে। আর একটা কথা, শ্বশুর বাড়ি গিয়ে কিন্তু আমাকে শ্বশুর ডাকা যাবে না, আমাকে বাবা বলে ডাকবে। আমার তো তোমাকে অনেক পছন্দ হয়েছে, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। তোমার দেবরকে আমি সাথে করে নিয়ে এসেছি। এই ইউনো, কোথায় গেছিস? এদিকে আয়, দেখ তো তোর ভাবিকে পছন্দ হয় কিনা। হ্যাঁ মা, কেন পছন্দ হবে না? ভাইয়ার পছন্দ বলে কথা, বাবু তো আমার অনেক পছন্দ হয়েছে। ভাইয়া যদি বিয়েটা না করতো তাহলে আমি বিয়ে করে নিতাম। পাকা ছেলে একটা, নিজের ভাবিকে বিয়ে করতে চাচ্ছিস? তোর ভাইয়া শুনলে দিবে কয়টা পিঠে। কিন্তু চিন্তা করিস না, কয়দিন পর তোকেও বিয়ে করে বাড়িতে বউ নিয়ে যাব। যাও মা, কি যে বলছো না, সবাই আমার দিকে তাকিয়ে আছে। জানো, ভাইয়া অনেক লাকি যে ভাবির মতো একটা মিষ্টি মেয়ে পাচ্ছে। তাই বুঝি তোমার ভাইয়া অনেক লাকি। তা তুমি বড় হলে তোমাকেও একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিব, কেমন? একদম ঠিক বলেছে ভাবি, কিন্তু আমার একটা কথা আছে, আমার বউ কিন্তু তোমার মতো সুন্দরী হতে হবে, না হলে আমি কিছুতে বিয়ে করব না। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারছি না, একদম বাপের উপরে গেছে। আমার ছেলে আমার মতো হবে না তো কার মতো হবে? আমি যদি বউ পাগল না হতাম তাহলে আজ পর্যন্ত আমি মনে হয় না যে বেঁচে থাকতাম। আরে আমি ঠিক করে কথা বলে বলছি, ছেলে শ্বশুর বাড়িতে এসে আবার শুরু করেছো? বাড়ি চলো, তারপর হচ্ছে তোমার সাথে আমার। দেখো বৌমা, দেখো তোমার শাশুড়ি আমাকে কিভাবে বকা দিচ্ছে। বিয়ের পর কিন্তু তুমি আমার সাইড নিয়ে কথা বলবে। তে মা, তুমি ওর কথায় কিছু মনে করো না তো। তোমার শ্বশুর বরাবরই একটু বেশি মজা করে। আমাদের পরিবারটা কিন্তু বেশ মজার, তুমি আমাদের পরিবার আসলে তোমার অনেক ভালো লাগবে। আমার ছেলে তো কিছুদিন আগে দেশে বাড়ি থেকে এসেছে। একটা কথা, তুমি তো মনে হয় না যে আমার ছেলের নামটা জানো? না আন্টি, এখনো জানি না, বাবা মাকে জিজ্ঞাসা করিনি। আমি বলছি, আমার ছেলের নাম হচ্ছে আঙ্কেল। আন্টি আপনাদেরকে নিচে ডাকছে, কাজী সাহেব চলে এসেছে। ও, কাজী চলে এসেছে? আচ্ছা মা, চলো তাহলে, বাকি কথা না হয় আমাদের বাড়িতে গিয়ে বলবো। তারপর সবাই এসে ডেকে নিয়ে যায়। পুরো ঘরটা লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে, উপরে একটা ঝাড়বাতি লাগানো আছে। ডেকে নিয়ে গিয়ে তার বরের পাশে বসানো হয়। তে মাথা নিচু করে বসে আছে। সবাই অনেক খুশি, কিন্তু তের ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। কি হলো, এইভাবে মাথা নিচু করে কেন বসে আছো? কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে, আমি কি ওনাকে চিনি? দেখি তো। তে তার পাশে তাকিয়ে দেখে, কিন্তু যেটা দেখেছে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে।
তার পাশে জাঙ্কুক বসে আছে। এ কি, আপনি আপনি এখানে কি করছেন? পাত্র কোথায়? আমি যেহেতু পাত্রের জায়গায় বসে আছি, তাহলে আমিই তো পাত্র হব, তাই না? তোমার মাথায় কি এই কমন সেন্সটুকু নেই? এইসবের মানে কি? তাহলে কি বাবা আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে? হ্যাঁ মিস্তে, আমার সাথে তোমার বিয়েটা ঠিক হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার বিয়ে ঠিক হয়েছে আমার প্রফেসরের সাথে। বাবা আমাকে কিছু বলার প্রয়োজন মনে করলো না। কাজী বিয়ে পড়াতে শুরু করেছে আর আমাদের তে চুপ করে বসে আছে। সে বসে বসে এখনো ভাবছে তার সাথে এসব কি হচ্ছে। কি হলো মিস্তে, চুপ করে আছো কেন? আমি তো কবুল বলে ফেলেছি, এবার তুমি বলো। কবুল 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 বলো বলছি। আমাকে বলতে বলছেন? আচ্ছা ঠিক আছে, কবুল কবুল কবুল। আপনাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে, আজকে থেকে আপনারা স্বামী স্ত্রী। মানে কি বলছেন? কি বিয়েটা কখন হলো? কখন হলো মানে এখনই তো কবুল বললে। তোমার মাথার ব্রেন যে এতটা কাঁচা আমি জানতাম না তে। হ্যাঁ আল্লাহ, এটা আমি কি করে ফেললাম? কল্পনার জগতে এতটাই হারিয়ে গিয়েছিলাম যে স্যারের ধমক শুনে কবুল বলে দিয়েছি। তে এখন তোর কি হবে? এই ধলা খরগোশ তো আমাকে মেরেই ফেলবে। কলেজে আমাকে যে পরিমাণের কাজ করায় তার বাড়িতে তো আমাকে চাকরানির মতো খাটাবে। আমি জানি এই মুহূর্তে তুমি কি ভাবছো তে, এটাই স্বাভাবিক। এতদিন তুমি তোমার প্রফেসরকে দেখেছো, কিন্তু আজকে থেকে তুমি তোমার হাজবেন্ডকে দেখবে। রাগের স্যারের রোমান্টিক অত্যাচার দেখবে। ঠিক আছে চলো, আমি নিয়ে যাচ্ছি। এখন তো তুমি আমার বউ, তোমার সকল দায়িত্ব আমার। তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। চলো আমি নিয়ে যাচ্ছি। আমার হাত ছাড়ুন বলছি, আমাকে ধরার চেষ্টা করবেন না, আমি একাই যেতে পারবো। আমি ছোট বাচ্চা না যে আপনার হাত ধরে আমাকে যেতে হবে। ও প্লিজ, বিয়ের দিনেও তুমি ঝগড়া করো না। ঝগড়া করবো না তো কি করব? আপনি আমার সাথে ছলনা করেছেন। কি বললে? আমি তোমার সাথে ছলনা করেছি? আর ইউ ম্যাড? নো, আই এম নট ম্যাড। তে চুপ করো, এই ভুলভাল ইংলিশ এখন এই বিয়ের দিন আর বলো না, লোকে শুনলে হাসাহাসি করবে যে প্রফেসর জিয়ন জাঙ্কুকের বউ ঠিকমতো ইংরেজি বলতে পারে না। স্যার আপনি আমাকে অপমান করছেন। বারে আমি কখন করলাম? তুমি তো কথা বলছো, বলটা আমারই হয়েছে। চুপ করে বসেছিলে, চুপ করে থাকতে। কেন যে আমি মৌমাছির চাকে খোঁচা দিলাম আল্লাহ জানে। স্যার এখন কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন, আমাকে অপমান করছেন। এই প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। বাড়ি ভর্তি মেহমান, সেই জন্য আপনাকে আমি কিছু বলতে পারছি না। তারা দুজন কথা কাটাকাটি করছিল। দেখতে দেখতে বিদায়ের পালা আসে। তে তার মাকে জড়িয়ে ধরে কান্না করছিল। আরে বন্ধু আমার, মেয়েটাকে আমার দেখে রাখিস। মেয়েটা আমার খুবই ছোট, যদি কখনো ভুল ত্রুটি করে তাহলে তুই তাকে ক্ষমা করে দিস। আরে যে হোক, এসব তুই কি বলছিস? তোর মেয়ে মানে তো আমারও মেয়ে। আজ থেকে তুই আমার অন্য একটা মেয়ে, সেটা তো জানি। তুই তোর মেয়ের থেকেও আমার মেয়েকে বেশি ভালোবাসবি। জাঙ্কুক বাবা, আমার মেয়েটাকে তুমি কখনো কষ্ট দিও না। ছোটবেলা থেকে খুব আদর যত্নে তাকে মানুষ করেছি আমি। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি নিজের রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও একে রক্ষা করব। বাবা আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। এমন করে না মা, বিয়ের পর তো সকল মেয়েকেই তার বাবার বাড়ি ছেড়ে যেতে হয়। আমি যাব না বাবা, তুমি কেন আমাকে বিয়ে দিয়েছো? আমি কি বোঝা হয়ে গেছিলাম? তাড়াতাড়ি এই বাড়ি থেকে আমাকে বিদায় করে দিচ্ছ। কি বলছিস মা? মেয়েরা কখনো বাবা মার বোঝা হয় না। এখন থেকে তো তুই নতুন একজন বাবা মা পেয়েছিস, তারা তোকে খুব ভালোবাসবে। তাদের মনে কখনো কষ্ট দিবি না মা। তে জেহবকে জড়িয়ে ধরে কান্না করছে। জাঙ্কুক অনেক কষ্ট করে তেকে গাড়িতে তুলেছে। তে কান্না করতে করতে গাড়িতে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যে তারা বাড়িতে এসে পৌঁছায়, অর্থাৎ তে তার শ্বশুর বাড়িতে পৌঁছে গেছে। তাদের বাড়িটা দোতলা ছিল, সাদা রঙের একটা বাড়ি। বাহিরে প্রচুর গার্ড রয়েছে। গেটের ভিতরে ঢুকতেই দুই পাশে দুইটা ফুলের বাগান রয়েছে। অসম্ভব সুন্দর দেখতে বাড়িটা। জাঙ্কুক থেকে কোলে করে গাড়ি থেকে নামাচ্ছিল, দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। বাড়িতে অনেক মেহমান আছে, তাদের ছবি তুলছিল। এ কি, আপনি কি করছেন? দেখি আমাকে নিচে নামান, আমি হেঁটে যেতে পারবো। দেখছেন না সবাই কি করে তাকিয়ে আছে? চুপ থাকো, তোমাকে কে উঠতে বলছে? আমার বউ আমি কোলে করে নিব না মাথায় তুলে নিব সেটা আমার ব্যাপার। তুমি মাঝখানে কথা কেন বলছো? প্লিজ ছাড়ুন। দেখেন সবাই কি করে দেখছে, কি ভাববে বলেন তো? যা খুশি ভাবুক, তাতে আমার কি? ভাইয়া আমার ছবি তোলা শেষ, যা তুই এখন ভিতরে যা। তো দেখে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, আর দাঁড়িয়ে থাকতে হবে না। প্লিজ ছেড়ে দিন, আমি হেঁটে যেতে পারবো। বললাম না চুপ করে থাকো। জাঙ্কুক তের কোনো কথাই শুনে না, তেকে কোলে করে নিজের রুমে নিয়ে যায়। যাও তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি একটু বাইরে যাচ্ছি। তে মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তে ফ্রেশ হয়ে এসে রুমটা ভালোভাবে দেখছে। বেশ পরিপাটি, দেওয়ালে জাঙ্কুকের অনেকগুলো ছবি লাগানো। আমি চলে এসেছি। কি ব্যাপার ভাবি, এখন আপনার কেমন লাগছে? জিমিনা তুই সারাদিন কোথায় ছিলি? তুই সব থেকে বড় আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। ওই ধলা খরগোশের সাথে আমার বিয়ে হয়ে গেছে, ভাবলেই তো ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
আর ভাবি ডাকা বন্ধ কর। তুই যতবার ভাবি ডাকবি ততবার আমার মনে পড়ে যাবে আমার সাথে ওই ধলা খরগোশের বিয়ে হয়েছে। বাই দ্য ওয়ে, ওই খরগোশটা কোথায় গেছে রে? আজ সারাদিন ভাই অনেক কাজ করেছে, তাই টায়ার্ড, পাশের রুমে ঘুমিয়ে গেছে। মা তোর জন্য খাবার পাঠিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নে, না হলে কিন্তু মা পরে এসে তোকে বকা দিবে। তুই খাবারটা খেয়ে বিছানায় একটু শুয়েছিল, কখন যে তার চোখ লেগে গেছে বলতে পারবে না। রাত্রে 10টার দিকে তার ঘুম ভাঙে, কিন্তু ঘুম থেকে ওঠার পর যে এমন কিছু একটা দেখবে তুই কল্পনাও করতে পারিনি। পুরো খাটটা গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো হয়েছে। ফ্লোরে গোলাপের পাপড়ি দিয়ে বড় একটা লাভ আঁকা হয়েছে। তার পাশে রয়েছে অনেকগুলো মোমবাতি। রুমের পুরো দেওয়াল জুড়ে জাঙ্কুক আর টির বিয়ের ছবি রয়েছে। এই রুমটা যেন তাদের বিয়ের প্রতিটা মুহূর্ত আগলে রেখেছে। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ শুনেতে তাকিয়ে দেখে জাঙ্কুক বরের সাজে রুমে ঢুকছে। অবাক দৃষ্টিতে জাঙ্কুক টির দিকে তাকিয়ে আছে। সে একটা নীল কালারের পাঞ্জাবি পরেছে। কি ব্যাপার ম্যাডাম, এভাবে কি দেখছো? কিছু না। এসব কি? রুমটা এত সুন্দর করে কে সাজিয়েছে? আপনি? হ্যাঁ, আমি সাজিয়েছি। কখন করলেন এসব? জিমনা তো বললো আপনি ঘুমাচ্ছেন। হ্যাঁ, একটু তো ঘুমিয়েছিলাম, কিন্তু যখন তুমি বেঘরে ঘুমাচ্ছিলে তখনই আমি রুমটা ডেকোরেট করেছি। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। ওকে বলো শুনি। আমার সাথে আপনার বিয়েটা কিভাবে হলো? আপনি না বাবার বন্ধুর ছেলে, তাহলে বাবা আপনাকে আগে চিনতে পারেনি? হঠাৎ করে বিয়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, শান্ত হয়ে বসো, আমি বলছি কি করে কি হলো। আঙ্কেল, আমি আপনাকে সকল ঘটনা খুলে বলেছি যে ওই ব্রাইট ছেলেটা কেন তের পেছনে পড়ে আছে। ওই শয়তানটার এত বড় সাহস যে আমার মেয়ের ক্ষতি করতে চাচ্ছে। ইচ্ছে তো করছে এক্ষুনি গিয়ে তাকে আমি মেরে ফেলি। শান্ত হন আঙ্কেল, আমি ওকেও শাস্তি দিয়ে এসেছি। বাঁচবে কিনা সন্দেহ আছে। আঙ্কেল, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আপনি কি মিস্টার কিম নামজনকে চেনেন? হ্যাঁ, চিনব না কেন? ও তো আমার ছোটবেলার বন্ধু। অনেক দিন হয়ে যায় তার সাথে আমার যোগাযোগ নেই। আমি ওনার বড় ছেলে জিয়ন জাংকুক। বাবার কাছে আপনার কথা অনেক শুনেছি আঙ্কেল। কি বলছো কি? তুমি সেই জাংকুক যাকে কিনা আরে আমাদের বাড়িতে নিয়ে আসতো? হ্যাঁ আঙ্কেল, আমি সেই জাংকুক। তোমার নামটা শোনার পরেই আমার মনে হয়েছিল যে নামটা আমি কোথাও শুনেছি, কিন্তু তোমাকে আর জিজ্ঞাসা করতে পারিনি। তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি। আমি তেকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব ওর আমি বিয়ে দিতে চাই। আমি আরএমকে খুব ভালো করে চিনি, ওর মতো মানুষ হয় না। তাই আমি তোমাকে আমার মেয়ের জীবন সঙ্গী বানাতে চাই। আশা করি তুমি কোনো আপত্তি করবে না। না আঙ্কেল, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাবা, তুমি চিন্তা করো না, তোমার বাবার সাথে আমি কথা বলবো। আশা করি আরএমের কোনো প্রবলেম হবে না। ওকে আঙ্কেল, আমার ফ্যামিলির কোনো প্রবলেম না থাকলে আমি এই বিয়েতে রাজি আছি। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব আমি বলে বোঝাতে পারবো না জাংকুক। না আঙ্কেল, এভাবে বলবেন না। এখানে ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই। আমি বাবাকে ফোন করে বলছি কালকে ওনারা আপনার বাড়িতে আসবে। ঠিক আছে, এক্ষুনি ফোন দাও, আমি কথা বলবো। আর একটা কথা, আমি বরং কালকে গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করে ফেলি। কি বলো? জি আঙ্কেল, আপনি যেমনটা ভাববেন। বাবার সাথে কথা বলে দেখেন কি বলে। এবার বুঝতে পেরেছো কি করে কি হলো? কি করে তোমার সাথে আমার বিয়েটা হয়েছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাই জন্য তো কেউ আপনার নামটা আমাকে বলেনি। সবাই আমার সাথে নাটক করেছে। কেন? আমি গায়ে হলুদের দিন ওদের বাসায় কার্ড নিয়ে গিয়েছিলাম, আর কার্ড দেওয়ার সময় ওদেরকে যেভাবে নাটক করতে বলেছিলাম ওরা সেভাবে নাটক করেছে। কারণ আমি জানতাম পাত্রের নাম শুনলে তুমি সন্দেহ করবে। এনিওয়ে, যাও, এই জামাটা গিয়ে পরে আসো। তে আর কথা বাড়ায় না, জাংকুকের হাত থেকে জামাটা নিয়ে চেঞ্জ করে আসে। জাংকুক তের জন্য নীল রঙের একটা জামা নিয়ে এসেছে। সেটা পরে তে এসে জাংকুকের সামনে দাঁড়ায়। আরে বাহ, তোমাকে তো দেখছি অসম্ভব সুন্দর লাগছে। এখন থেকে এই টাইপের জামা পরবে। কেন এই টাইপের জামা পরবো কেন? আমি তো এসব পরতে পারি না। এখন থেকে পরবে। যাই হোক, এখানে এসে বসো। আমি তোমার কোলে মাথা রেখে একটু রেস্ট করব। বউয়ের কোলে মাথা দিয়ে শুলে নাকি স্বামীর মনটা একদম ফ্রেশ হয়ে যায়। কি বললেন? আমার কোলে মাথা দিয়ে আপনি ঘুমাবেন? না, আমি পারবো না। আমি যদি রেগে যাই এর ফল কিন্তু ভালো হবে না। তে আর কথা বাড়ালো না, কারণ জানে জাংকুক রেগে গেলে রণক্ষেত্র করে ফেলবে। সে গিয়ে খাটের উপর বসে, আর জাংকুক তার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। তে জাংকুকের মাথায় হাত বোলাচ্ছিল আর মনে মনে জাংকুকের 14 গোষ্ঠী উদ্ধার করছে। কিছুক্ষণের মাঝে জাংকুক ঘুমের দেশে পাড়ি দিয়েছে। দেখো, ধরা খরগোশটা ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় পুরো বাচ্চাদের মতো লাগছে স্যারকে। ঘুমন্ত অবস্থায় এই লোকটাকে দেখলে কেউ কি বিশ্বাস করবে যে মানুষটা কতটা রাগী, আমার উপর কি অত্যাচারটাই না করে? তে জাংকুকের মুখের দিকে তাকিয়ে আছে।